আমি নিকাশা রানী বলছি। প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটি বলবো তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে। আমার নাম অপু, বয়স 2-3 বছর। লেখাপড়া প্রায় শেষের দিকে। আমাদের ছোট পরিবার, আমি, আমার বাবা আর মা। বাবা একটা বাইরে চাকরি করে, 2 দিনের ছুটিতে বছরে একবার বাড়িতে আসে। আমার মা কামিনী দেবী, ডাক নাম পলি, বয়স 40। মা আমাকে খুব খুব আদর করে, পাশাপাশি বিশ্বাসও করে। তবে কিছু ব্যাপারে আমাকে অতিরিক্ত শাসন করে, যদিও আদর করে বেশি। আমি মাকে তবুও একটু বেশি ভয় পাই। মার অবসর সময় কাটে পাশের বাড়ির অনুরাধা মাসির সাথে। উনারা আজ প্রায় 1-5 বছর ধরে আমাদের পাশে আছেন। মাসির ব্যাপারে পরে বলছি, তার আগে বাড়িটার বর্ণনা দিই। আমাদের আর মাসির বাড়ি পাশাপাশি। বাইরে থেকে মনে হয় এক পাঁচিলের ভেতর দুটো বাড়ি। আমাদের বাড়ির দক্ষিণে একটা পাঁচিল, তার উপারে মাসিদের বাড়ি। আমার ঘর একেবারে উত্তরে, আমার আর মার ঘরের মাঝে একটা ছোট ঘর। যদিও আমাদের বাইরে একটা কোলতলা আছে, রান্নাঘরও বাইরে। দুটো ঘরের 3 পাশে পাঁচিল আর মাঝে 4-এর একটা গলির সামনে উঠোন। পাঁচিলগুলো মাটি থেকে 9 ফুট উঁচু। মাসিদের বাড়িটাও একই ধাঁচের। 2 বাড়ির মধ্যবর্তী দেয়ালে একটা গেট আছে, যেটা দিয়ে আমরা একে অপরের বাড়িতে যাই। এবার মাসির কথায় আসি। আগেই বলেছি, উনার নাম অনুরাধা। মার সমবয়সী। উনার একটাই মেয়ে, যার বিয়ে হয়েছে 1 বছর হলো, আর থাকে চেন্নাইতে স্বামীর সাথে। মেসো থাকে বাইরে। মাসি পুরো একা, সেজন্যই মার সাথে তার খুব ভালো জমে। মাসি আমাকে মার মতোই আদর করে। তবে আমি কখনোই তাকে মা কিংবা মাসির চোখে দেখিনি। প্রথম যখন বইতে গল্প পড়েছিলাম, সেটি ছিল মাসিকে সেবা দেওয়ার গল্প। সেই গল্পের মাসিটার বর্ণনার সাথে অনুরাধা মাসির বেশ মিল ছিল। সেই থেকে শুরু, মাসিকে আমি কল্পনায় এনে একটা জগৎ তৈরি করলাম। মায়ের প্রতি আমার কোনো অনুভূতি নেই। মাসির গলার আওয়াজ শুনলেই আমার বুক কাঁপতে থাকে। পরে ভাবলাম, হয়তো নিজের মা বলে তেমনটা ভাবতে পারি না, যেমনটা মাসিকে নিয়ে ভাবি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম, যদি মাসিকে একা পাওয়া যেত। সেই সুযোগ চলেও এলো গত বছর মার্চের দিকে। কলকাতা থেকে খবর এলো, আমার মার এক মাস্তুতো দিদির মেয়ের বিয়ে। আমাদেরকে নিমন্ত্রণ করা হলো। কিন্তু আমার তখন পরীক্ষা চলছিল, এখনো 2টো পরীক্ষা বাকি। তো ঠিক হলো, মা যাবে, আমি থাকব। মাসিমা না আসা পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে, আমার দেখাশোনার জন্য। মাত্র 3-4 দিনের ব্যাপার। তো মা চলে গেল, আর আমিও তৈরি হতে লাগলাম আমার উকি মারার মিশন কমপ্লিট করার জন্য। আমি আমার ডিজিটাল ক্যামেরাটা রেডি রাখলাম। প্রথম 2 দিন পরীক্ষার জন্য এত ব্যস্ত ছিলাম যে কোনো কাজ করার সুযোগ ছিল না। পরের দিন দুপুরে আমি খেয়ে দিয়ে মাসিকে বাইরে যাবার নাম করে বেরোলাম। মাসি মার ঘরে। একটু পর আমি আলতো করে গেট খুলে ঢুকলাম, তারপর আমার ঘরের উত্তর পাশের গলি দিয়ে ঢুকে বাড়ির পেছনের গলি হয়ে দক্ষিণে মার ঘরের কাছে গেলাম। মার ঘরে 2টো জানালা, একটা দক্ষিণে আরেকটা পশ্চিমে। আমি পশ্চিমের জানালার নিচে বসে আছি। জানালার পাশেই খাট। আমি আস্তে করে উকি দিয়ে দেখি, মাসি খাটে পা ছড়িয়ে শুয়ে আছে। মাসি দেখলাম মোবাইলটা নিয়ে কাকে যেন খেয়াল করছে। একটু পর যা শুনলাম, হ্যালো পলি, কি রে, কি খবর তোর? আজ সন্ধ্যায় রওনা হবি বলিস? কি রে, ভালো করে মস্তি কর। আর হ্যাঁ শুন, কাল আসার পথে একটা অলিভ অয়েলের কৌটো আর 6-7 প্যাকেট মোজা নিয়ে আসিস আমার। আর কি খবর বল? তুই নেই আর, তার ফলে দেহটা একেবারে চুপসে গেছে রে। তাড়াতাড়ি আয়। ওকে বাই। মাসির এ কথা শুনে আমি আর কি উকি মারি। মাথা বনবন করে ঘুরতে লাগলো। আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলাম, যেখান থেকে খুব নিরাপদে মার ঘরে উকি মারা যাবে। ভাবতে ভাবতে পেয়েও গেলাম। বাচ্চা ঘরের উপর কিছু খালি জায়গা আছে। ওখানে উঠে হার্ডবোর্ড টেনে দিলে বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না আমি এর ভেতর আছি। আর ভেন্টিলেটর দিয়ে মার ঘরটাও পুরো দেখতে পারবো। পশ্চিমে আরেকটা ভেন্টিলেটর আছে, যেটা দিয়ে হালকা বাতাস পাওয়া যাবে। তবে গরমে বেশ কষ্ট করতে হবে। তা হোক, অন্তত আসল ঘটনাটা তো জানতে হবে। আমি এবার তৈরি হতে লাগলাম। মা আসুক, তারপর দেখি কি করা যায়। আর যদি বেশি রিস্কি হয় ব্যাপারটা, তাহলে গলির ওখান দিয়ে জানালা উকি দিতে হবে। আমি প্রস্তুত। মা আগের দিন সন্ধ্যা রওনা দিলেও পৌঁছল আজ দুপুরে। বাড়িতে ঢুকে আমাকে দেখে একটা হাসি দিল। তবে সেই হাসি দেখেই বুঝতে পারলাম যে মা অনেক ক্লান্ত। মা তার ঘরে ঢুকল, আমিও পেছন পেছন গেলাম।
মা হ্যান্ডব্যাগটা বিছানা রেখে চুলের বাঁধন ছাড়তে ছাড়তে আমার টুকটাক খবর আকবর নিল। তারপর আমাকে বলল যে একটু মাসির সাথে দেখা করবে, এই বলে মাসির বাড়ির দিকে চলে গেল। আমি দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা লাগিয়ে মার ঘরে এসে হ্যান্ডব্যাগটা খুললাম। দেখলাম একটা ক্রিম, 6 প্যাকেট মোজা আর মার দরকারি কিছু জিনিস। এবার পাশের চেইনটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। আমার মাকে আমি আজ পর্যন্ত কখনো এই কাপড় না পরা অবস্থায় দেখিনি, আর উনি কিনা কলকাতা থেকে এসেছেন এটা না পরে। আমার মাথায় আরেকটা প্রশ্ন জাগল, বাসে যেখানে 4 ঘন্টা লাগে সেখানে এত দেরি হলো কেন? আমি ঠিক করলাম কোনো প্রশ্ন নয়, শুধু আড়াল থেকে দেখে যাব। আমি মার ব্যাগটা আগের মতো রেখে চলে এলাম। দুপুরে খেয়ে দিয়ে মা ঘুম দিল। আমার মার ঘুম খুবই গভীর, তাই আমি এই ফাঁকে আমার কাজ এগিয়ে নিতে চাইলাম। বাবার একটা পুরানো লুঙ্গি নিলাম, ভিডিও রেকর্ডারের ব্যাটারি চার্জ করলাম, আর একটা খালি বোতল জোগাড় করলাম। বিকেলে মা ঘুম থেকে উঠে আমি মাকে বললাম যে আজ রাতে খেলা আছে, আমি আমার এক বন্ধুর বাড়িতে, সবাই মিলে খেলা দেখব। তাই রাতে বাড়ি ফিরতে দেরি হবে। মা জিজ্ঞেস করল কত দেরি হবে। যেই আমি বললাম রাত 3টে, অমনি মার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মা হেসে বলল ঠিক আছে কি, তারপর মাসির বাড়িতে গেল আর আমাকে বলল যাওয়ার আগে যেন তালা লাগিয়ে যাই। আমি মাথা নেড়ে সায় দিলাম। কিছুক্ষণ পর আমিও বেরুলাম, তবে ডুপ্লিকেট চাবি নিয়ে। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এবার আমি আমার আস্তানা সাজাতে লাগলাম। ছোট ঘরের দরজার সামনে একটা স্টুল রেখে ওটার উপর দাঁড়িয়ে হার্ডবোর্ডটা সরিয়ে দিলাম। এরপর বাবার পুরানো লুঙ্গিটা, এক বোতল জল, একটা খালি বোতল পোতার জন্য উপরে তুলে নিলাম। তারপর আমিও উঠলাম, লুঙ্গিটা বিছিয়ে দিলাম। দেখলাম ভেন্টিলেটর দিয়ে মার ঘরটা পুরো দেখা যাচ্ছে, আর খাটটা একদম ফেস টু ফেস পজিশনে। এবার আমি নেমে এলাম। আমার ঘরে একটা দরজা আছে যেটা দিয়ে উত্তর দিকে বের হওয়া যায়। দরজাটা এতদিন ভেতর থেকে তালা মারা ছিল। আজ দরজাটা লাগাবো ভেবে আমি ভেতর থেকে তালাটা খুললাম আর বাইরে থেকে লাগিয়ে দিলাম। আমার কাজ মোটামুটি শেষ। আমি এবার বিছানায় গেলাম। রাত 9টার দিকে মা ফোন করতেই আমি বাড়ি এসে খেয়ে নিলাম। মা বলল শোনো, তোর মাসি আজ আমার সাথে থাকবে। তুই এসে দরজায় টোকা দিবি না। আগে আমাকে ফোন করবি, নইলে তোর মাসির ঘুমে ডিস্টার্ব হবে, বুঝেছিস? আমি বললাম হ্যাঁ মা। আমি বিছানায় গেলাম। তবে মা? হ্যাঁ যা, আমিও যাই অনুরাধাকে ডেকে আনি। দুজন একসাথে বেরোলাম মাসির বাড়িতে ঢুকতে। আমি আমার ঘরের ভিতরের দরজা দিয়ে ঢুকে ভিডিও রেকর্ডারটা নিয়ে ঘর থেকে বের হলাম। চাবিটা নিয়েছি কিনা দেখে নিয়েই আমি আমার ঘরে তালা মেরে স্টুলে দাঁড়িয়ে ছোট ঘরের উপরে উঠে হার্ডবোর্ড টেনে দিলাম। ওহ, হাফ ছেড়ে বাঁচলাম যেন। বেশ গরম লাগছে। ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে, আজ বোধহয় বৃষ্টি হবে। কিন্তু মা এখনো আসছে না কেন? 10টা বাজে প্রায়। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে, যাক ভালোই হলো, গরমে কষ্ট করতে হবে না। তবে এসব যখন ভাবছি তখনই গেট খোলার আওয়াজ পেলাম। মা আর মাসি আসছে। আমার বুক ধরফর করতে লাগলো। ভেন্টিলেটরে চোখ রাখলাম। দরজা খুলে প্রথমে মা, তারপর মাসি ঢুকল। মা বলল চল আগে ফ্রেশ হয়ে আসি গু। ঠিকই বলেছিস রে, চল। মা আর মাসির মুখে এসব শুনে আমার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হলো। দুজন একসাথে বাঁচা ঘরে গেল। প্রায় মিনিট 5 পর দুজন বেরল এবং ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মা আর মাসি ঘরে ঢুকে দুজন দুপাশের জানালাটা লাগিয়ে দিল। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। মা বিছানা থেকে চাদরটা নামিয়ে একটা পুরানো চাদর বিছিয়ে দিল। তবে এবার যা ঘটল তাতে আমার বুক এতটাই ধরফর করতে লাগলো যেন মনে হলো আমি মারা যাব। মা বলল হ্যাঁ রে, দেখতো বারান্দার গেটে তালা লাগিয়েছি কিনা গু। মাসি বাইরে গেল। আমার হার্টবিটও চলাচল বেড়ে গেল। মাসি আবার ফিরে এলো ঘরে। হ্যাঁ রে, লাগানো আছে গি। এটা বলেই চুলটা ছেড়ে দিল। মা এতক্ষণ কি যেন করছিল পেছন থেকে আমি ঠিক দেখতে পারছিলাম না। এবার ঘুরে দাঁড়াতেই বুঝলাম কপালে বিরাট একটা সিঁদুরের টিপ ও নাকে একটা নাকচাবি লাগিয়েছে। ওটা দেখে মাসি বলল কিরে, আজ বোধহয় একটু বেশি গরম হয়ে গেছিস। ব্যাপারটা কি শুনি? বিছানায় যা আগে, তারপর বুঝবি ব্যাপারটা কি। মাসি এক মুহূর্তে একসেট হয়ে নিল।